আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের লেকচার। আজকের লেকচারের প্রতিপাদ্য বিষয় হবে আগামীতে যারা এসএসসি পরীক্ষার্থী আছে 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে আজকে আমি লাইভে এসেছি এবং আজকে লাইভে আসার যে প্রাথমিক উদ্দেশ্য সেটা হচ্ছে যারা এসএসসি পরীক্ষা আছে তাদের যে ফিজিক্স বইটা রয়েছে সেই ফিজিক্স বইটা নিয়ে আমি ধারাবাহিকভাবে যে আলোচনাগুলো করছি এবং যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য তাদের যে ফিজিক্স বইটা রয়েছে সেই ফিজিক্স বই থেকে ধারাবাহিকভাবে আমি কিছু আলোচনা করতে যাচ্ছি এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি লাইভ ক্লাসে এসেছি এবং আজকে লাইভ ক্লাসে আমরা তাদের এই এসএসসি পরীক্ষার্থীদের জন্য তাদের যে ফিজিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায় রয়েছে অর্থাৎ গতি অধ্যায়টি রয়েছে সেই গতি অধ্যায়টা যে টোটাল যে কনসেপশনগুলো রয়েছে সেই কনসেপশনগুলো হচ্ছে লাইভ ক্লাসে আমি তুলে ধরবো এবং আমি আমার প্রোফাইল থেকে লাইভে এসেছি। মুখ্য কারণটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে যে আমার প্রোফাইলের ভিতরেই হচ্ছে অনেক এসএসসি পরীক্ষার্থী রয়েছে এবং অনেক 9 10 এর স্টুডেন্ট রয়েছে। সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট আমার প্রোফাইল থেকে আমি লাইভে আসছি আজকে, ঠিক আছে? সো খেয়াল করে দেখো যে চ্যাপ্টারটা হচ্ছে আমাদের গতি, ঠিক আছে? আচ্ছা, মুখ্য বিষয় হচ্ছে যে একটি স্টুডেন্ট যখন অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয় তখন তার ফিজিক্স বা কেমিস্ট্রি যে বিষয়গুলো সে যেভাবে বুঝে, একটা ক্লাস 10 এর স্টুডেন্ট বা একটা এসএসসি ক্যান্ডিডেট, তোমরা যেহেতু এসএসসি ক্যান্ডিডেট তোমরা কিন্তু অবভিয়াসলি আমি ধরে নিচ্ছি যে তোমাদের ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা টপিকসে একটা প্রাথমিক জ্ঞান রয়েছে। আমি কিন্তু সেই প্রাথমিক জ্ঞান বা রুট লেভেলে কিন্তু আজকে কথা বলতে আসিনি, বরঞ্চ আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে তোমরা কি করে হচ্ছে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাবলী সমাধান করবা এবং সূত্রগুলোর যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো আরেকবার তোমাদের মাঝখানে আমি রিভাইজ যেন তোমরা দিয়ে দিতে পারো আজকে আমার আলোচনা দ্বারা, সেটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য হবে আজকে, ঠিক আছে? সেক্ষেত্রে আচ্ছা, এই যে গতি চ্যাপ্টারটা রয়েছে, আচ্ছা এক মিনিট। আচ্ছা, খেয়াল করে দেখো এই গতি চ্যাপ্টারের চারটা আমাদের খুবই আমাদের এই গতি চ্যাপ্টারের হচ্ছে চারটা বিখ্যাত সূত্র রয়েছে, যে বিখ্যাত চারটা সূত্র দ্বারাই হচ্ছে তুমি এই চ্যাপ্টারের মোটামুটি আমি বলতে পারি যে ম্যাক্সিমাম গাণিতিক সমস্যা বলে তুমি খুব সহজে হচ্ছে সলভ করতে পারবে। সেই সূত্রগুলো হচ্ছে v সমান সমান u প্লাস এটি এক নাম্বার সূত্র আমি বলি। এটা আসলে কোনো প্রমাণ নয় যে এটা এক নাম্বার সূত্র, দুই নাম্বার সূত্র, তিন নাম্বার, এটা কোনো এটা ডাজন্ট ম্যাটার। এটা আসলে কোনো যৌক্তিকতা নাই যে কোনো এক নাম্বার সূত্র কোনো দুই নাম্বার সূত্র, জাস্ট একটা সিরিয়াল অনুযায়ী সূত্রগুলো লিখে দিচ্ছি তোমাদের কাছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে s সমান সমান u ut প্লাস হাফ at স্কয়ার। আমি পরবর্তীতে ব্যাখ্যাগুলো দিচ্ছি। তিন নাম্বার সূত্র বলে হচ্ছে v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as। চার নাম্বার যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে s সমান সমান vt। আচ্ছা ভাই, আপনি তো চারটা সূত্র বা চারটা সমীকরণ তো আমাদের উদ্দেশ্যে লিখে দিলেন হোয়াইট বোর্ডে, কিন্তু এগুলো আসলে ব্যাখ্যাটা কি? হ্যাঁ, এগুলো ব্যাখ্যা কিন্তু তোমরা 9 10 এ অলরেডি তোমরা করে আসছো, ঠিক আছে? আমি সে বিস্তারিত ব্যাখ্যায় যাব না। তারপরে তোমাদেরকে জাস্ট একটা রাফ ধারণা বা এটার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা তোমাদের কাছে মোটামুটি একটু ক্লিয়ার করে দেব। সেটা হচ্ছে ধরো যে সাপোজ ধরো এই পয়েন্টে কোনো একটা গতিশীল কোনো একটা বস্তু রয়েছে যা স্থির অবস্থায় রয়েছে, তার মানে আমি ধরে নিতে পারি তার যে আদিবেগ সেটা হচ্ছে 0। সেটা হঠাৎ করে এই বস্তুর উপর বল প্রয়োগের ফলে এই বস্তুটি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ টি সেকেন্ড পরে এই বস্তুটি যেহেতু বল প্রয়োগ করা হয়েছে সেই বস্তুটির অবশ্যই এদিকে একটি ত্বরণ কাজ করবে এবং এই ক্ষেত্রে ত্বরণটা হচ্ছে সুষম ত্বরণ। আমি তোমাদেরকে কিন্তু বারবার বলছি যে আমি বিস্তারিত ডিপে যাব না, কারণ তোমরা এই কনসেপশন গুলো তোমরা অলরেডি ক্লিয়ার আছো। তারপরে জাস্ট অ্যাপ্লিকেশন গুলো আজকে আমি তোমাদেরকে দেখাই দিব। সেক্ষেত্রে দেখো যে যখন একটা বস্তু স্থির অবস্থায় ছিল তাকে যখন আমি বল প্রয়োগ করলাম তখন তার মধ্যে একটা ত্বরণের সৃষ্টি হলো। আমি ধরে নিলাম যে এই ত্বরণটা হচ্ছে সুষম ত্বরণ, অর্থাৎ আমরা ত্বরণ বলতে কি বুঝি বলতো? ত্বরণ হচ্ছে
সময়ের সাথে সাথে অসমবেগের যে পরিবর্তনের যে হারটা সেটা হচ্ছে আমাদের ত্বরণ বা এক্সেলারেশন, ঠিক আছে। এই ক্ষেত্রে যখন আমি বল প্রয়োগটা করলাম স্থির বস্তুর উপরে, তখন তার হচ্ছে এক প্রকার ত্বরণ কাজ করলো, সেটা হচ্ছে a, এবং এটা হচ্ছে সুষম ত্বরণ। এবং t সেকেন্ড পরে তার যে একটা নির্দিষ্ট একটা বেগ অর্জন করবে সেটা হচ্ছে এই পয়েন্টে এসে v, এবং এই vটাই হচ্ছে তার শেষ বেগ। জিনিসটা বুঝতে পারলাম? আমি জিনিসটা আরেকবার ব্যাখ্যা করছি। আমি বললাম প্রথম কেসটা আমি ধরে নিলাম যে একটা বস্তু স্থির অবস্থায় রয়েছে, এই স্থির বস্তুটিকে কোনোভাবে হচ্ছে আমি F ফোর্স আমি প্রদান করলাম, ঠিক আছে। এবং F ফোর্স প্রদান করার ফলে কি হলো বলতো, এক মিনিট, এই F ফোর্স প্রদান করার ফলে হচ্ছে এই বস্তুটি কিছুটা হচ্ছে ত্বরণ গেইন করলো, এবং এই ত্বরণটা হচ্ছে a, এবং এই ত্বরণটা হচ্ছে আমাদের সুষম ত্বরণ। এবং এই ত্বরণটা হচ্ছে t সেকেন্ড পরে আরেকটা বেগে কনভার্ট হচ্ছে বা বেগ অর্জন করছে, সেটা হচ্ছে আমাদের v, এবং এটাই হচ্ছে আমাদের শেষ বেগ। এবং এই সমীকরণ থেকে জিনিসটা দেখো খেয়াল করে, দেখো যে এই যে গ্রাফিক্যালি জিনিসটা বুঝতে পারছো তোমরা, সেটা হচ্ছে স্থির বস্তুকে যখন আমি বল প্রয়োগ করলাম, সেটা হচ্ছে t সেকেন্ড পরে এই সুষম ত্বরণে আরেকটি বেগ অর্জন করলো, সেটা হচ্ছে v বেগ অর্জন করলো। সেই ক্ষেত্রে এই v অর্থাৎ এই শেষ বেগটাই হচ্ছে শেষ বেগ সমান u, অর্থাৎ আদি বেগ প্লাস at। এটা হচ্ছে সুষম ত্বরণ এবং tটা হচ্ছে অতিক্রান্ত সময়। এখানে একটা বিষয় হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে আপনি এই বস্তুটাকে স্থির অবস্থা থেকে শুরু করেছেন, এবং স্থির বস্তুটাকে আমি বল প্রয়োগের ফলে হচ্ছে কিছুক্ষণ পরে t সেকেন্ড পরে এই সুষম ত্বরণের পরিবর্তিত হওয়ার পরে যে বেগটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে v। এখন কথা হচ্ছে এই বস্তুটা তো স্থির অবস্থান থেকে যাত্রা নাও শুরু করতে পারে। যখন থেকে আমি টাইমটা গণনা করছি, আমি বলতেছি যখন থেকে আমি টাইমটা গণনা করছি, সেই টাইম থেকে সেই বস্তুটা কিছুটা বেগ অলরেডি আগে থেকে অর্জন করে থাকতে পারতো, অর্থাৎ সেটা স্থির অবস্থায় নাও থাকতে পারতো। অর্থাৎ আমি যদি এই পয়েন্ট থেকে আমি যদি ধরি, এবং এই পয়েন্ট থেকে যদি আমি টাইম গণনা শুরু করি, এই পয়েন্টে একটা নির্দিষ্ট বেগ তার থাকতে পারতো। আমি ধরে নিলাম সেই বেগটা হচ্ছে u সমান x মিটার পার সেকেন্ড। অর্থাৎ তুমি এটা কখনোই ভাববা না যে আমি যখন থেকে টাইম গণনা শুরু করছি তখন থেকে সবসময় বস্তুটাকে স্থির অবস্থা থাকবে এবং তাকে বল প্রয়োগ করবো, এবং বল প্রয়োগ করার পরে একটা নির্দিষ্ট ত্বরণে আসার পরে সেটা যখন তার অতিক্রান্ত একটা নির্দিষ্ট সময় পরে তার একটা নির্দিষ্ট বেগ অর্জন হবে, সেটা হচ্ছে শেষ বেগ। এটা সবসময় যে জিরো থাকবে বা স্থির অবস্থান থেকে থাকবে তা কিন্তু না। আচ্ছা, আমাদের এখানে আজান হচ্ছে, আজানের জন্য আমি কিছুটা বিরতি নিচ্ছি, ঠিক আছে। আমাদের এখানে হচ্ছে আজান হওয়ার কারণে আমরা একটু বিরতি নিচ্ছি, ঠিক আছে। ওকে, আমার একজন স্টুডেন্ট কমেন্ট করছে, আচ্ছা আজানটা হয়ে যাক ভাইয়া, আমার এখানে আজান হচ্ছে। হ্যাঁ, তোমার বাসা যেহেতু আমার বাসার কাছেই, সেই ক্ষেত্রে তুমি আজান শুনতে পাচ্ছ। মাহিম, আচ্ছা, আজান হয়ে গেল। আজানের জন্য আমরা কিছুক্ষণ বিরতি নিয়েছিলাম। আমার একজন স্টুডেন্ট কমেন্ট করছে, ভাই আজকে আমাদের ক্লাস হবে না, এটা কিসের ক্লাস? খাও। এটা হচ্ছে সকল স্টুডেন্ট যারা আছে আমার ফ্রেন্ড লিস্টে আছে তাদের সকলের উদ্দেশ্যে হচ্ছে আমি একটা
একটা ভিডিও লাইভ ক্লাসে আসার এসেছি। সে চ্যাপ্টারটা হচ্ছে গতি, এবং গতি চ্যাপ্টার থেকে হচ্ছে আজকে আমরা হচ্ছে কিছু কনসেপশনাল যেসব আলোচনা যেগুলো একেবারে না করলে নয় এবং সামনে পরীক্ষাতে অনেকটাই কাজে লাগবে সেই অ্যাপ্লিকেশনগুলো আমি আজকে দেখাতে আসছি তোমাদের উদ্দেশ্যে। হ্যাঁ, ওকে। আচ্ছা, সেক্ষেত্রে আমি বললাম যে সবসময় যে বস্তুটি স্থির অবস্থায় থাকবে এবং তাকে আমি বল প্রয়োগ করব, এবং বল প্রয়োগের ফলে তার একটা ত্বরণের সৃষ্টি হবে, যে ত্বরণটা সুষম ত্বরণ, এবং টি সেকেন্ড পরে তার যে একটা বেগ অর্জন হবে সেটা হচ্ছে ভি, এবং ভি সমান সমান ইউ প্লাস এটি। আমি কথাটা কি বললাম, আমি বললাম সবসময় কিন্তু তার আদি বেগটা শূন্য হবে না বা স্থির অবস্থায় থাকবে না, বরঞ্চ আমি যে টাইম থেকে কাউন্টডাউনটা শুরু করব বেসিক্যালি শেষ বেগ, আদি বেগ এবং সুষম ত্বরণের মধ্যে এবং টাইমের মধ্যে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট বেগে গতিশীল থাকতে পারে। সেই নির্দিষ্ট বেগে গতিশীল অবস্থায় কিন্তু আমি কাউন্টডাউনটা শুরু করতে পারবো। সেক্ষেত্রে ইউ সমান সমান x মিটার পার সেকেন্ড আমি ধরে নিলাম, x টা যে কোনো মান হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু v সমান সমান u প্লাস এটি আসবে, কিন্তু যখন স্থির অবস্থায় থাকবে তখন কিন্তু v সমান সমান এটি হয়ে যাবে, কারণ আমাদের যে আদি বেগটা সেটা কিন্তু স্থির ছিল, অর্থাৎ সেটা শূন্য ছিল। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করার কারণে u সমান সমান শূন্য। সেক্ষেত্রে আমাদের যে সমীকরণটা সেটা হচ্ছে v সমান সমান এটি, অর্থাৎ আমাদের শেষ বেগ সমান সমান সুষম ত্বরণ ইনটু টাইম, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে যদি বলা হয়ে থাকে যে স্থির অবস্থান থেকে কোনো যানবাহন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 5 সেকেন্ড পরে তার যে প্রাপ্ত বেগটা হবে সেটা কত হবে, তাহলে ভাইয়া বলো তো কি? আমরা জানি হচ্ছে v সমান সমান u প্লাস এটি, এই সূত্রটা আমরা সকলে জানি। এবং আমি কি বললাম সেটা বললাম হচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে। এবং হচ্ছে ত্বরণটা কত? ত্বরণটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং টাইমটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড পরে আমাদের যে বেগটা অর্জন হবে সেটা কত হবে। যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু হচ্ছে সেক্ষেত্রে u এর মানটা আমাদের শূন্য হবে। সেক্ষেত্রে আমরা v সমান সমান এটি সমীকরণ থেকে আমরা a এর মানটা 5 ইনটু t এর মানটা 5, অর্থাৎ 25 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সমীকরণগুলোর ব্যবহার বুঝতে হবে, কোন সময় স্থির অবস্থান থেকে যাত্রা শুরু হবে বা কোন সময় একটা নির্দিষ্ট বেগ থেকে যাত্রা শুরু হবে, এই জিনিসগুলো তোমাকে অবশ্যই বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, খেয়াল করে দেখো 2 নাম্বার যে সমীকরণটা সেটা হচ্ছে কি বলতো ভাইয়া? সেটা হচ্ছে আমি লিখে ফেলি, সেটা হচ্ছে s সমান সমান ut প্লাস হাফ at স্কয়ার। এই সূত্রটার ব্যাখ্যা কি? এই সূত্রটা কিন্তু আমি আজকে প্রতিপাদন করে তোমাদেরকে দেখাবো না। এর কারণটা হচ্ছে কি জানো? এর কারণটা হচ্ছে আমি প্রথমেই বললাম যে আজকে আমি যে ভিডিওটা আপলোড করছি সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে, এবং এসএসসি পরীক্ষার্থী বাংলাদেশে যে যতজনই তোমরা থাকো না কেন, তোমরা এই সমীকরণগুলো অলরেডি এই সমীকরণ গুলো সম্বন্ধে কিছুটা হলে তোমরা ধারণা রাখো। সেক্ষেত্রে আমি একদম রুট লেভেলে যে আলোচনা করব না। সেক্ষেত্রে দেখো এস দ্বারা কিন্তু আমরা অতিক্রান্ত দূরত্ব বা সরণ বুঝতে পারি আমরা, ইউ দ্বারা আদি বেগ, টি দ্বারা সময়, প্লাস হাফটা হচ্ছে সূত্রের হাফ, এবং হচ্ছে এ দ্বারা সুষম ত্বরণ, এবং টি দ্বারা হচ্ছে আমরা অতিক্রান্ত আমরা সময় বুঝতে পারছি, ঠিক আছে। সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে আমি যদি আবার একটা জিনিস চিন্তা করে দেখি, সেটা হচ্ছে একটা বস্তু আছে, এই যে এই ডটটাকে আমি একটা বস্তু হিসেবে চিন্তা করলাম বা একটা বস্তু হিসেবে চিন্তা করি। সেক্ষেত্রে তার আদি বেগ হতে পারে 0 অথবা আদি বেগ হতে পারে x মিটার পার সেকেন্ড, অর্থাৎ সেই বস্তুটা স্থির থাকতে পারে, অথবা যখন থেকে আমি কাউন্টডাউন শুরু করব আমাদের টাইমের, সেই ক্ষেত্রে তার যে বেগটা সেটাকে নির্দিষ্ট বেগে গতিশীল থাকতে পারে কাউন্টডাউনের শুরুতে। সেক্ষেত্রে ধরো এই পয়েন্ট থেকে আমি যাত্রা স্থির অবস্থায় যাত্রা শুরু করলো ধরো, বা একটা নির্দিষ্ট বেগে যাত্রা শুরু করলো ধরো, সেটা হচ্ছে t সেকেন্ড ধরে যাত্রা করলো, এবং তার যে ত্বরণটা সেই ত্বরণটা হচ্ছে এ সুষম ত্বরণ। ত্বরণ কি জিনিস ভাই? আমি কিছুক্ষণ আগে ব্যাখ্যা করলাম, সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে অসম বেগের যে পরিবর্তনের যে হারটা সেটাই হচ্ছে আমাদের ত্বরণ, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা অলরেডি বুঝো, এটা আমি ডিপে যাচ্ছি না। তাইলে খেয়াল করে দেখো আমি কি বললাম। আমি বললাম হচ্ছে এস কে দাস বলছে হ্যালো, হ্যাঁ এস কে দাস বলছে হ্যালো, ওকে হাই, ক্লাসটা করো ভাইয়া। হ্যাঁ হাই ভাইয়া, ক্লাসটা করো, সুবিধা হবে তোমাদের, যেহেতু তুমি ক্লাস 8 থেকে ক্লাস 9 এ উঠলা কেবল, অবশ্যই তোমার কাজে লাগবে ক্লাসটা, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো যে 30 সেকেন্ড পরে এই সুষম ত্বরণে যখন হচ্ছে একটা বস্তু গতিশীল থাকছে, এবং 30 সেকেন্ড পরে তার যে অতিক্রান্ত যে দূরত্ব হচ্ছে, এই দূরত্বটাকে আমি ধরে নিলাম সেটা হচ্ছে s, ঠিক আছে। এই এসটা হচ্ছে 30 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব, এবং যাত্রা বিন্দু থেকে সে যে সুষম ত্বরণে যাচ্ছে সেই ত্বরণটা হচ্ছে আমাদের এ দ্বারা আমরা চিহ্নিত করছি। সেই ক্ষেত্রে আমাদের যে এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, সেটা হচ্ছে ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার, অর্থাৎ ইউটা হচ্ছে আদি বেগ, অর্থাৎ
সেটা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তার আদিবেগটা 16 থাকবে, অথবা সেটা যদি একটা নির্দিষ্ট গতিতে গতিশীল থাকে এবং সেই টাইম থেকে আমাদের কাউন্টডাউনটা শুরু হয়, সেক্ষেত্রে তার একটা নির্দিষ্ট বেগ থাকবে। এটিটা হচ্ছে অতিক্রান্ত সময়। এই এসটা হচ্ছে আমাদের এ বিন্দু থেকে ঠিক ইনিশিয়াল থেকে একদম লাস্ট বিন্দু পর্যন্ত আমাদের যে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এস আমরা চিন্তা করছি, এবং এস দ্বারা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ইউ দ্বারা আদিবেগ, টি দ্বারা হচ্ছে আমরা সময়, হাফটা হচ্ছে আমাদের সূত্রের হাফ। এটা হচ্ছে সুষমকরণ, এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত সময়। অর্থাৎ আমরা এই সমীকরণ দ্বারা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। লিনা আন্টি কমেন্ট করছে, সুপার, ধন্যবাদ, সাথে থাকবেন। আচ্ছা, সো দেখো আমরা দুটো সূত্রের সাথে অলরেডি পরিচিত হয়ে গেলাম। সেটা হচ্ছে v = u + at, এবং যখন আমাদের স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে তখন আমাদের যে মানটা আসবে v = at। আবার খেয়াল করে দেখো, এটা যখন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে, যখন u এর মানটা যখন আমাদের 0 হয়ে যাবে, 0 এর সাথে অতিক্রান্ত সময় অর্থাৎ t টা যখন গুণ হবে তখনও তার মানটা 0 থাকবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে s = হাফ at²। কোন কন্ডিশনে ভাইয়া? এই দুটো কন্ডিশন কোথা থেকে আসলো ভাইয়া? যখন হচ্ছে আমাদের স্থির অবস্থান থেকে আমাদের যাত্রা শুরু হবে। ঠিক আছে, যখন আমাদের স্থির অবস্থান থেকে আমাদের যাত্রা শুরু হবে। ঠিক আছে, আচ্ছা মাঝে মাঝে আমি একটু কমেন্ট গুলো দেখতেছি তো ওই জন্য একটু থেমে যাচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এসকে দাস কমেন্ট করেছে, ভাইয়া কথার স্পিডটা একটু কম করলে আরেকটু ভালো হবে মেবি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ তোমার খুব সুন্দর একটা সাজেশনের জন্য এসকে দাস। ওকে, আমি একটু কথার স্পিডটা একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা কিছু কিছু স্টুডেন্ট আছে তোমরা যারা হচ্ছে যখন একটা টিচার বা একটা ভাইয়া যখন অনবরত লেকচার দিতে থাকে তাদের কাছে জিনিসটা ভালোমতো উপস্থাপিত হয় বা তারা অনেক ভালো করে বুঝতে পারে। আবার কিছু কিছু স্টুডেন্ট চায় যে ভাইয়া যেন একটু ধীরে স্থিরে আমাদেরকে পড়ায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ভয়েসটাকে বা স্পিডটাকে একটু লিমিটেড রাখলাম। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দুটো সূত্রের সাথে পরিচিত হলাম। সেটা হচ্ছে যে v = at এবং s = হাফ at²। বিশেষ করে এসকে দাস তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু তুমি ক্লাস 8 থেকে 9 এ উঠলে না, তোমার কিছু কিছু জিনিস কিন্তু বুঝতে অবশ্যই অসুবিধা হবে, যেহেতু এই ভিডিওটা আমাদের এসএসসি প্রিপারেশন যারা নিচ্ছে বা এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য মেইনলি হচ্ছে এই ভিডিওটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা মুছে দিলাম। আচ্ছা, তোমাদের এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলে ফেলি। সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে তোমাদের পূর্বে যারা জেএসসি পরীক্ষা ছিল 2020 সালে, যারা জেএসসি পরীক্ষার্থী ছিল, আচ্ছা জেএসসি পরীক্ষার্থী ছিল তাদের পরীক্ষা বাতিল হয়ে গেছে। তোমাদের এইচএসসি যারা বড় ভাইরা ছিল তাদের পরীক্ষা বাতিল হয়ে গেছে, কিন্তু তোমাদের মধ্যে কিন্তু এক প্রকার কনফিউশন সৃষ্টি হচ্ছে যে ভাইয়া যে আমাদেরও তো করোনা তো সেকেন্ড একটা ওয়েভ আসছে সামনে, নভেম্বর মাসে বা শীতকালে আসার সম্ভাবনা অনেক বেশি, সেক্ষেত্রে আমাদের পরীক্ষাটাও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। শোনো, একটা জিনিস বলি, হ্যাঁ যা হওয়ার তা তো হবে, কিন্তু তুমি তোমার জায়গা থেকে প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যার যা জায়গা থেকে অবশ্যই আচ্ছা সামিয়া মাহবুব কমেন্ট করছে, বুঝেছি ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার একদম, ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ সামিয়া আপু আপনাকে। সেটা হচ্ছে আপনি হচ্ছে নেক্সট যে লাইভ ক্লাসগুলো হবে অবশ্যই আপনি দেখবেন বলে আশা করছি, এবং আপনার যে ফিজিক্সের যে কনসেপ্টটা আছে সেটা আরেকটু ডেভেলপ হবে। ঠিক আছে, এই সামিয়া মাহবুব কিন্তু হচ্ছে কোনো স্টুডেন্ট না, সে একজন মেডিকেল শিক্ষার্থী, সে হচ্ছে আমার ফুফাতো বোন, সে হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের একজন মেধাবী শিক্ষার্থী, 4th ইয়ারে পড়ে সে। ধন্যবাদ আমার লাইভ ক্লাসটা এনজয় করার জন্য বা দেখার জন্য। আচ্ছা, আমি যেটা বলছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে যে নিজের জায়গা থেকে অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশনটা ভালো করে নেওয়ার চেষ্টা করবা, কারণ যা হওয়ার তা কিন্তু হবে। আবার যদি এসএসসি পরীক্ষা নাও হয়ে থাকে সমস্যা তো নাই। কেন বলছি কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা তোমাদের ফিজিক্সের বেসিকটা ভালো করে পড়ো না, তোমরা কেমিস্ট্রি বেসিকটা ভালো করে শিখো, ম্যাথের বেসিকটা ভালো করে শিখো, সমস্যা কোথায়? যেগুলো ইন্টারমিডিয়েট অবস্থায় যে কাজে লাগে। পড়াশোনা এমন একটা জিনিস যেটা হচ্ছে সব সময় তোমরা কাজে লাগাতে পারবা। এটা শুধুমাত্র পড়ালেখাটা পরীক্ষা নির্ভর না ভাইয়া। এই যে ভাই তোমাদের ভাইয়া যে ক্লাসটা নিচ্ছে, আমরা ক্লাস 9 10 এ ইন্টারমিডিয়েট এগুলো পড়ে আসছি বলে তো সেই কনসেপ্টগুলো আমাদের মাঝখানে আছে বলে তো তোমাদের কাছে এই কনসেপ্টগুলো শেয়ার করতে পারছি, তাই না? সেক্ষেত্রে অবশ্যই পড়ালেখা কিন্তু কখনোই তোমাদের নিজের জায়গা থেকে অবশ্যই প্রিপারেশন নিতে থাকো। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে আমাদের যে 3 নাম্বার যে সমীকরণটা, হ্যাঁ 3 নাম্বার সমীকরণটা বলছে হচ্ছে v² = u² + 2, আচ্ছা v² = u² + 2as।
আচ্ছা আমি এখন কমেন্টের রিপ্লাই দিব না, আমার কিছু স্টুডেন্ট কমেন্ট করছে, আমি জাস্ট ক্লাসে ফোকাস করি কারণ আমাদের একটা ক্লাসে একটা নির্দিষ্ট সময় আছে, ঠিক আছে? আচ্ছা v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s, এই ক্ষেত্রে এই v টা হচ্ছে আমাদের শেষ বেগ, u টা হচ্ছে আদি বেগ, 2 টা সূত্রের 2 আমাদের, এবং এটা হচ্ছে সুষম ত্বরণ, s টা হচ্ছে আমাদের অতিক্রান্ত সময়। সেই ক্ষেত্রে দেখো আমি যদি আবারো বলি যে কোন একটা বস্তু স্থির, কোন একটা বস্তু একটা নির্দিষ্ট বেগে গতিশীল করি এবং এটি ত্বরণে চলে, এই বস্তুটি যে পরিমাণ দূরত্ব অতিক্রান্ত করে সেটা হচ্ছে s, সেই ক্ষেত্রে ইনিশিয়াল টু লাস্ট অর্থাৎ a সুষম ত্বরণে s অতিক্রান্ত দূরত্ব অতিবাহিত করার পরে তার যে একটা বেগ অর্জন হয় সেটা হচ্ছে v, এবং এই v টাই হচ্ছে তার শেষ বেগ। এই ক্ষেত্রে দেখো আমরা কিসের মধ্যে সম্পর্কটা স্থাপন করছি, আমরা স্থাপন করছি হচ্ছে আমাদের শেষ বেগ, আমাদের সুষম ত্বরণ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে। গতির প্রত্যেকটা সমীকরণে কিন্তু কয়েকটা রাশির মধ্যে সমীকরণ সম্পর্ক স্থাপনের জন্য কয়েকটা সমীকরণ রয়েছে। সেই ক্ষেত্রে এই যে আমাদের সমীকরণটা v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s, এই সমীকরণটা আমাদের হচ্ছে শেষ বেগ, আমাদের এটা হচ্ছে সুষম ত্বরণ, হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্বের সাথে আমাদের সম্পর্কযুক্ত, ঠিক আছে? সেই ক্ষেত্রে দেখো যে আমরা যদি বুঝতে পারলাম সেটা হচ্ছে কোন একটা বস্তু গতিশীল অবস্থায় থাকে অথবা স্থির অবস্থায় থাকুক না কেন, সেটা যখন কাউন্টডাউন শুরু হলো এবং কাউন্টডাউন থেকে আমি যখন s সুষম ত্বরণে গতিশীল থাকলো এবং s দূরত্ব অতিক্রান্ত করলো এবং s দূরত্ব অতিক্রান্ত করার মোমেন্টে একটা সেটা হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, সেই বেগটা হচ্ছে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as, ঠিক আছে? এক মিনিট, তো v স্কয়ারটা তোমরা হচ্ছে এই গ্রাফিক্যালি জিনিসটা বুঝতে পারলে আশা করছি। এখন আদি বেগটা শূন্য হয় সেক্ষেত্রে কি হবে ভাইয়া? সমান সমান হবে, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এই সমীকরণটি লিখতে পারি সেক্ষেত্রে আমাদের যখন আমাদের সেক্ষেত্রে আমাদের যে সমীকরণটা সেটা হচ্ছে v স্কয়ার সমান s, ঠিক আছে? আচ্ছা ভেরি গুড, অ্যাপ্লিকেশনটা বুঝতে পারলাম, ঠিক আছে? আমি কিন্তু এখানে প্রতিপাদন করে তোমাদেরকে দেখাইনি, এর কারণটা হচ্ছে তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থীদের জন্য সূত্র প্রতিপাদন করে দেওয়ার মতো কিন্তু কারোই নাই বা করে বোঝার মতো সময় তোমাদের নাই, বরঞ্চ তোমরা বেসিকটা ডেভেলপ করার পাশাপাশি তোমরা বেশি বেশি করে টেস্ট পেপার সলভ করো, তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করো এবং প্রত্যেকটা টপিকসের হচ্ছে গাণিতিক সমস্যাবলী সূত্রের সাহায্যে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তোমরা কি লাইভ দেখতে কোনো রকম অসুবিধা হচ্ছে বলো, বা ক্যামেরার কোনো ফাংশনে কোনো প্রবলেম হচ্ছে, সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে, তুমি অবশ্যই যারা ভিডিওগুলো দেখছো তারা আমাকে জানাবে অবশ্যই, হ্যাঁ? সেক্ষেত্রে দেখো লাস্টে যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে s সমান সমান vt, অর্থাৎ খেয়াল করে দেখো এই s টা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব, এই v টা হচ্ছে আমাদের বেগ এবং এই t টা হচ্ছে আমাদের সময়। এখন কথা হচ্ছে ভাইয়া এই v টা কি শেষ বেগ না আদি বেগ? না, এটা শেষ বেগও না, এটা আদি বেগও না, বরঞ্চ কোন একটা গতিশীল বস্তু, এটা যদি কোনো গতিশীল বস্তু হয় বা একটা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় আমাদের হচ্ছে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় হচ্ছে আমাদের দুইটা সূত্র রয়েছে। সূত্রগুলো কি কি ভাইয়া? s সমান সমান ut প্লাস হাফ at স্কয়ার। এই সূত্রটা ভাই আমরা কখন ব্যবহার করব? যখন হচ্ছে আমরা সুষম ত্বরণ কাজ করবে, সুষম ত্বরণ কাজ করবে, অর্থাৎ আমাদের বস্তুটা যখন সুষম ত্বরণ কাজ করবে, গতিশীল থাকবে সুষম ত্বরণে, তখন হচ্ছে অতিক্রান্ত দূরত্বের সমীকরণটা এই সমীকরণটা ব্যবহার করব, অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করব এই সমীকরণ দ্বারা। আবার s সমান সমান vt যে সমীকরণটা রয়েছে আমাদের, এই সমীকরণটা হচ্ছে আমরা কোনো গতিশীল বস্তু বা গতিশীল যানবাহন যদি সমবেগে গতিশীল থাকে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরে তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে s সমান সমান vt সূত্র দ্বারা আমরা নির্ণয় করব। সেক্ষেত্রে তোমাদের গাণিতিক সমস্যাবলী বা সৃজনশীল প্রশ্নে যদি তোমাদের যে কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা যদি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবা সেটা হচ্ছে এই সমীকরণটা দ্বারা হচ্ছে আমরা যখন কোনো গতিশীল বস্তু বা যানবাহন যখন সুষম ত্বরণে গতিশীল থাকবে তখন হচ্ছে আমরা এই সমীকরণটা ব্যবহার করব। কিন্তু ভাইয়া যখন সমবেগে গতিশীল কোনো বস্তু থাকবে সেক্ষেত্রে যে অতিক্রান্ত দূরত্ব যেভাবে বের করব সেটা হচ্ছে এই সমীকরণ দ্বারা আমরা বের করব। একটা एग्जांपल
দিলাম আমি, ধরো ধরো একটি, এই যে এটা একটি যানবাহন বা গাড়ি, খুবই খারাপ ড্রয়িং ভাইয়া দেখো, হ্যাঁ খেয়াল করে দেখো, এই গাড়িটা হচ্ছে আমি ধরে নিলাম এই গাড়িটা হচ্ছে v সমান সমান 10 মিটার 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল রয়েছে। আমি কি বললাম ভাইয়া, v সমান সমান 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে আমাদের হচ্ছে সমবেগ নির্দেশ করছে, ঠিক আছে, অর্থাৎ বেগ বৃদ্ধিও পাচ্ছে না হ্রাসও পাচ্ছে না। একটা কথা বলো তো, যখন বেগ বৃদ্ধিও পাবে না আবার বেগ হ্রাসও পাবে না, তখনই অবশ্যই গতিশীল যে বস্তুটা বা যানবাহনটা থাকবে সেটা অবশ্যই সমবেগে গতিশীল থাকবে কিন্তু, ঠিক আছে। কিন্তু যখনই আমাদের বেগের 19-20 হবে, অর্থাৎ বেগের হ্রাস হবে বা বেগের বৃদ্ধি হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমবেগ থাকবে না, তখন অসমবেগ হয়ে যাবে, এবং সময়ের সাথে সাথে অসমবেগের পরিবর্তনই তখন ত্বরণ হিসেবে আমাদের কাছে ফিরে আসবে, অর্থাৎ আমরা তখন ত্বরণ কাজ করবে। এবং সেই ত্বরণটা যদি সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারটা যদি সময়ের সাথে সাথে সমান হয়, সেক্ষেত্রে যে ত্বরণটা আমরা পাবো সেটা হচ্ছে সুষম ত্বরণ। কিন্তু যদি সময়ের সাথে 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 বেগ বৃদ্ধির হারটা বা বেগ হ্রাসের হারটা যদি সমান না হয়, সেক্ষেত্রে আমরা কখনোই সুষম ত্বরণ বা সুষম মন্দন পাবো না। মন্দন কি জিনিস ভাইয়া? মন্দন হচ্ছে সময়ের সাথে সাথে অসম বেগের বেগ বৃদ্ধির যে বেগ হ্রাসের যে হারটা, সেটা হচ্ছে মন্দন। এবং সময়ের সাথে সাথে বেগ হ্রাসের মানটা যদি সময়ের সাথে সাথে সমান হারে হ্রাস পেয়ে থাকে, তাহলে যে মন্দনটা পাবো আমরা সেটা হচ্ছে কি মন্দন বলতো ভাইয়া? সেটা হচ্ছে সমমন্দন বা সুষম মন্দন, ঠিক আছে। ওকে, এক মিনিট। আচ্ছা, সেক্ষেত্রে এই চারটা সমীকরণের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা তোমরা অলরেডি আত্মস্থ করতে পারছো বলে আমি আশা করছি, ঠিক আছে। একটা কথা বলে রাখি, দেখো খেয়াল করে দেখো, এই যে আমি যে ক্লাসটা নিচ্ছি, লাইভ ক্লাসটা নিচ্ছি, তোমরা যারা পরীক্ষার্থী আছো বা 9-10 যারা পড়ছো, হ্যাঁ, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা অবশ্যই একটা খাতা নিয়ে বসবা, এবং খাতা নিয়ে বসার সাথে সাথে তোমরা হচ্ছে সেগুলো অবশ্যই তোমাদের খাতায় তুলে ফেলবা। কারণ হচ্ছে কি, আমি তো লেকচার দিয়ে দিলাম, লেকচারটা হচ্ছে তোমরা ক্লাসটা যারা লাইভ ক্লাস করছো তারা হয়তো বা লেকচারটা বুঝতে পারছো, কিন্তু পরবর্তীতে তোমাদের যদি চর্চা না থাকে কিন্তু তুমি অবশ্যই ভুলে যাবে। সেক্ষেত্রে অবশ্যই একটা খাতা নিয়ে বসবা, খাতা পেন নিয়ে বসবা, এবং পরবর্তীতে ক্লাস যখন শেষ হয়ে যাবে, নিজেরা হচ্ছে যখন নোট করে ফেলবা, আমরা যা যা লিখে দিলাম এখন, সেগুলো পরবর্তীতে রিভাইজ দেওয়ার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে, যার ফলে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে অনেকটা সুন্দর পর্যায়ে নিয়ে চলে যেতে পারবা বলে আমি আশা করছি, ঠিক আছে। ওকে, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা যে গতির যে চারটা সমীকরণ করেছিলাম, হ্যাঁ, আমি একটু পরগুলো ফার্স্ট চাই, একটু সময় আমাদের কি হচ্ছে, যেহেতু কমেন্ট গুলো দেখছিলাম, প্রথম একটু হবে এরকম, স্বাভাবিক, আস্তে আস্তে জিনিসগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, যখন একটি বস্তু, যখন সাপোজ ধরো এখানে একটা বল রয়েছে বা কোনো বস্তু রয়েছে, এই বস্তুটা যখন হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠে যখন মুক্তভাবে আমরা ফেলে দিব, বা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমি কয়েকটা কেস অ্যানালাইজ করব, এবং সেই কেসগুলো থেকে আমরা গতির যে বাকি সমীকরণগুলো, চারটা সমীকরণ মধ্যে তিনটা যে সমীকরণ রয়েছে, এই তিনটা সমীকরণের মধ্যে একটু পরিবর্তন সাধিত হবে, ঠিক আছে। এই কেসগুলো অ্যানালাইজ করে তোমরা বুঝতে পারবা। দেখো যে এখানে একটা বস্তু রয়েছে, সেই বস্তুটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু, অর্থাৎ সেটা হচ্ছে ছেড়ে দিলে পৃথিবীর পৃষ্ঠে এসে পতিত হবে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে একটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের যে অতিক্রান্ত যে দূরত্বটা, সেটা কিন্তু অবশ্যই এই যে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ যে পয়েন্ট থেকে আমি বস্তুটিকে ফেলে দিব, সেই পয়েন্ট থেকে পৃথিবীর পৃষ্ঠে পতিত হওয়ার পর্যন্ত যে অতিক্রান্ত দূরত্ব, সেটা কিন্তু আমাদের এস, তাই না? কিন্তু আমি যখন এরকম পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কেসগুলো বিবেচনা করব বা উলম্বভাবে সিস্টেমটা কল্পনা করব, সেই ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব এস এর জায়গায় আমরা এইচ বসাই ফেলবো, অর্থাৎ তখন আমরা এস দ্বারা প্রকাশ করব না আমাদের অতিক্রান্ত দূরত্ব, তখন আমরা হাইট দ্বারা প্রকাশ করব, এবং এটা এইচ দ্বারা আমরা প্রকাশ করব, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করে দেখো, এইচ দ্বারা হচ্ছে আমরা এইচ দ্বারা হচ্ছে আমরা অতিক্রান্ত দূরত্ব বা আমরা উলম্বভাবে যখন যে সিস্টেমটা কল্পনা করছি, অর্থাৎ এই পয়েন্ট থেকে যখন ভূপৃষ্ঠে একটা বস্তু পতিত হচ্ছে, সেই মোমেন্টে বা সেই সময় সে অতিক্রান্ত যে দূরত্বটা বা যে উচ্চতা আছে, যেটা সেটা হচ্ছে আমাদের এইচ, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে খুবই এমার্জেন্সি বলতে পারো, এমার্জেন্সি একটা কনসেপ্ট, সেটা হচ্ছে মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের পৃথিবী যে বলে আমাদেরকে যে আকর্ষণ করে, সেটা হচ্ছে অভিকর্ষ বল, এবং অভিকর্ষ বলের কারণে হচ্ছে অভিকর্ষ ত্বরণের সৃষ্টি হয়। সেক্ষেত্রে মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের যে ত্বরণটা, সেটা কিন্তু অবশ্যই অভিকর্ষ ত্বরণ, যেটা হচ্ছে আমাদের
জি, ঠিক আছে। আচ্ছা, এসকে দাস কমেন্ট করেছে, ভাইয়া ক্যামেরাটা সোজা করে ক্লাস নিন প্লিজ, ল্যাপটপ থেকে রোটেট করা যায় না। আচ্ছা ভাইয়া, পরবর্তীতে আমরা জিনিসটা বিবেচনা করব। আচ্ছা, বৃষ্টি রহিম বলছে গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আবিয়াদ মাহিন ইকরাম বলছে হোম আছি ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। ওকে মাহিন, একটু ওয়েট করো, তোমরা জানো তো তোমাদেরও তো নেক্সট ক্লাস আছে, ঠিক আছে, একটু ওয়েট করো। আচ্ছা, খেয়াল করে দেখো যে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে নিচের দিকে কাজ করছে এবং ত্বরণতভাবে কোনো বস্তুর ক্ষেত্রে যে আমরা অতিক্রান্ত যে দূরত্বটা সেটা আমরা এই দ্বারা প্রকাশ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের তো নরমালি খেয়াল করে দেখো, প্রথমে হচ্ছে v সমান সমান u প্লাস at, এই সূত্রটার সাথে আমরা হচ্ছে পরিচিত আছে, তাই না? vটা হচ্ছে শেষ বেগ, uটা হচ্ছে আমাদের আদি বেগ, এটা হচ্ছে আমাদের ত্বরণ, এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত সময়। এই ক্ষেত্রে এই পয়েন্ট থেকে যখন আমরা একটা বস্তুকে ফেলে দেব, সেই ক্ষেত্রে তার যে বেগটা সেটা অবশ্যই 0 হবে, কারণ মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তার যে আদি বেগ অবভিয়াসলি ভাইয়া সেটা 0 হবে, 0 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে আদি বেগটা 0 ধরে নিয়েছি আমরা, ঠিক আছে। এখন এই পয়েন্ট থেকে যখন আমি ফেলে দিলাম, তখন ভূপৃষ্ঠে পতিত হওয়ার মোমেন্ট পর্যন্ত যার যে অতিক্রান্ত সময় সেটা আমি ধরে নিলাম, সেটা হচ্ছে আমাদের অতিক্রান্ত সময়টা হচ্ছে t, ঠিক আছে। এবং ভূপৃষ্ঠে পতিত হওয়ার পরবর্তীতে আচ্ছা আচ্ছা খেয়াল করে দেখো, যখন আমরা মুক্ত হয়ে কোনো বস্তু পতিত হচ্ছে ভূপৃষ্ঠে, সেক্ষেত্রে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় তার যে বেগটা সেটা হচ্ছে আমাদের শেষ বেগ, এবং বেগটা হচ্ছে আমাদের বেগটা হচ্ছে v। এবং সবসময় একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট মাথার মধ্যে তোমরা ঢুকে নাও, সেটা হচ্ছে মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভূমিতে পতিত হওয়ার সময় তোমার যে বেগটা তুমি অর্জন করো বা কোনো বস্তু অর্জন করে, সেই বেগটা কিন্তু সর্বাধিক হয়। অর্থাৎ আমি যখন ইনিশিয়ালি যখন বস্তুটিকে মুক্ত হয়ে ছেড়ে দিলাম, তখন তার বেগটা ছিল 0, এবং ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় সে যে বেগটা অর্জন করলো সেটা হচ্ছে v, এবং এই v বেগটাই হচ্ছে এই সিস্টেমের ক্ষেত্রে বা এই কন্ডিশনের ক্ষেত্রে সর্বোচ্চ বেগ। এটা সবসময় মনে রাখতে হবে। 0 হচ্ছে ইনিশিয়াল বেগটা, যেটা হচ্ছে মুক্ত হয়ে পড়ন্ত বস্তুটা যখন আমি ফেলে দিলাম, কিন্তু যখন ভূপৃষ্ঠে পতিত হয়ে গেল, তখন তার যে বেগটা সেটা কিন্তু সর্বোচ্চ বেগ, এবং এটাই হচ্ছে আমাদের শেষ বেগ। সেই ক্ষেত্রে আমি v এর জায়গায় v লিখবো, সেটা হচ্ছে শেষ বেগ, uটা হচ্ছে আমাদের আদি বেগ, প্লাস এখন কথা হচ্ছে এই যে এটা কিন্তু সুষম ত্বরণ, কিন্তু মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের ত্বরণটা কিন্তু g, অভিকর্ষ ত্বরণ। সেই ক্ষেত্রে এর জায়গায় আমরা g বসায় ফেলবো। মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমি কি বললাম, যে কিছু কেসের কারণে হচ্ছে আমরা সমীকরণগুলো কিছুটা পরিবর্তন হবে, বেসিক কোনো পরিবর্তন হবে না, বরং কিছু চিহ্ন কিছু পরিবর্তন হবে। যেমন ধরো এর জায়গায় আমরা জি বসাইছি, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমি বললাম যে b সমান u প্লাস gt, কারণ এর জায়গায় আমরা জি অভিকর্ষ ত্বরণ জি বসাইলাম, ঠিক আছে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে যখন মুক্তভাবে কোনো বস্তুকে তুমি ছেড়ে দিচ্ছ, তখন যেহেতু তার বেগটা হচ্ছে আদি বেগটা হচ্ছে 0, সেক্ষেত্রে v সমান সমান gt। এই ভাইয়ারা এই জিনিসটা কি বুঝতে পারলা তোমরা, যে যখন মুক্তভাবে কোনো বস্তুকে তুমি ছেড়ে দিবা, তার যেহেতু তার বেগটা হচ্ছে 0, সেক্ষেত্রে অবশ্যই আমাদের আদি বেগটা 0 হওয়ার কারণে আমাদের সমীকরণের রূপটা পরিবর্তন হয়ে গেল, এবং v সমান সমান আমরা পেলাম হচ্ছে gt, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা কথা তোমাদেরকে বলবো, যে v সমান সমান আচ্ছা এখানে দেখো, খেয়াল করে যে v সমান সমান gt, তাই না? vটা হচ্ছে আমাদের শেষ বেগ, অর্থাৎ ভূমিতে পতিত হওয়ার সময় বা মোমেন্টে তার যে বেগটা অর্জন করলো সেটা হচ্ছে v বা শেষ বেগ, এবং এই বেগটা কিন্তু সর্বাধিক বেগ। gটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, এবং tটা হচ্ছে আমাদের অতিক্রান্ত সময়, ঠিক আছে। আচ্ছা, কেসটা চিন্তা করে দেখো, আমি যখন ইনিশিয়ালি এ পয়েন্ট থেকে কোনো একটা বস্তুকে ভূপৃষ্ঠে ফেলে দিলাম, মুক্ত হয়ে ফেলে দিলাম, সেক্ষেত্রে সেটা হচ্ছে এই পয়েন্টে এসে সর্বোচ্চ বেগ অর্জন করলো, এবং নিচে যে ত্বরণটা কাজ করছে, ভাই না বলো তো একটা জিনিস, এই জিটা কিন্তু আমাদের একটা কনস্ট্যান্ট মান, সেটার মানটা কত, আমাদের আদর্শ মানটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে, তুমি যদি এখান থেকে v সমানুপাতিক কি লিখো, তাও কিন্তু দোষের না। কারণটা কি ভাইয়া? কারণটা যখন সমান চিহ্ন উঠে তুমি যখন সমানুপাতিক চিহ্ন ব্যবহার করছো, তখন কিন্তু তুমি সেই কনস্ট্যান্ট যে মানটা অর্থাৎ জি, সেটা কিন্তু আর ব্যবহার করছো না, কারণ সেটা অদৃশ্য হয়ে যাবে। কারণ তুমি যখন একটা সমানুপাতিক চিহ্নকে তখন সমান চিহ্নে পরিবর্তিত করো, তখন কিন্তু সেই সমানুপাতিক চিহ্ন থেকে যখন সমান চিহ্নটা আসে, তখন একটা কনস্ট্যান্ট ধ্রুবক আসে। সেক্ষেত্রে এই লাইন থেকে যদি আমি এই লাইনে আসি, সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ বা জিটা নিয়ে আসি আমরা সমান চিহ্নের সাথে। কিন্তু আমি এই লাইন থেকে যখন এই লাইনে আসবো, তখন কিন্তু আমরা সমান চিহ্নটা উঠিয়ে ফেলবো, সমান চিহ্ন পরিবর্তে হচ্ছে আমরা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করবো, এবং আমাদের সমানুপাতিক যে ধ্রুবকটা অর্থাৎ অভিকর্ষ ত্বরণটা সেটা কিন্তু অদৃশ্য হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা জিনিস ব্যাখ্যা করতে পারছি আমরা, খেয়াল করে দেখো,
মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা ইনিশিয়াল পয়েন্ট থেকে যখন আমি বস্তুটিকে ছেড়ে দিলাম, সেই পয়েন্টে নির্দিষ্ট লাইন, অর্থাৎ ধরো যে এ পয়েন্ট থেকে যখন আমি ছেড়ে দিলাম এবং এ পয়েন্টে বা এই বিন্দুতে যখন বস্তুটি পতিত হতে থাকলো, বা এই পয়েন্টে এসে বস্তুটির যে বেগটা, অর্থাৎ এই পয়েন্টে এসে তার যে বেগটা, ধরো আমি ধরে নিলাম যে এই পয়েন্টে এসে তার বেগটা হচ্ছে ভি। এটা কিন্তু ভূপৃষ্ঠ পতিত হওয়ার সময় আমি শুধু ভি ধরবো এমন কোনো বিষয় না, আমি যে কোনো পয়েন্টে কিন্তু তার একটা বেগ ধরতে পারি, সেক্ষেত্রে বেগটা ধরে ফেলছি, ঠিক আছে। এবং এটাই হচ্ছে এই পয়েন্টের জন্য তার শেষ বেগ, এবং সেটা সম্ভাবনাটা কিরকম, সেটা হচ্ছে সমানুপাতিক হচ্ছে টি। অর্থাৎ মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু থেকে তুমি যখন একটা বস্তুকে ছেড়ে দিচ্ছ, আরেকটা বিন্দুতে যখন যে পৌঁছাচ্ছে, ওই মোমেন্টে তার যে বেগটা সেটা কার সাথে সম্পর্কযুক্ত ভাইয়ারা বলতো, সেটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্বের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমাদের যত সময় বৃদ্ধি পাবে আমাদের বেগটা তত বৃদ্ধি পাবে। সেই কারণে আমি বললাম যে যখন একেবারেই ভূপৃষ্ঠে তার বেগটা সর্বোচ্চ হয়ে যাবে, কারণ টাইমটাও ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় টাইমটাও কিন্তু সর্বোচ্চ হবে, কারণ এই পয়েন্টে যে তার বেগটা থাকবে, এই পয়েন্টের টাইমটা অতিবাহিত কিন্তু আরো বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে বেগের মানটাও বেশি হয়ে যাবে, এবং ভূপৃষ্ঠে যে বেগটা আমরা পাবো সেটা কিন্তু আমাদের সর্বোচ্চ বেগ পাবো। অর্থাৎ মূল যে কনসেপ্টটা সেটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট পয়েন্টে বা নির্দিষ্ট মোমেন্টে যে আমরা যে বেগটা অর্জন হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের অতিক্রান্ত সময়ের সমানুপাতিক সম্পর্ক। আশা করছি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আবার খেয়াল করে দেখো যে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আবার আমি একটু বস্তুকে ছেড়ে দিলাম এবং এটি হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে আমাদের পতিত হচ্ছে। হ্যাঁ, এখন ধরো যে এই পয়েন্টে তো আমাদের আদিবেগটা হচ্ছে 0, তাই না, এবং আমাদের অভিকর্ষ ত্বরণ যেটা হচ্ছে আমাদের নিচের দিকে কাজ করছে, জিটা নিচের দিকে কাজ করছে, সেক্ষেত্রে আমি যদি ধরি যে এটার যে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ আমি যে পয়েন্ট থেকে বস্তুটিকে ফেলে দিলাম এবং ভূপৃষ্ঠে পতিত হওয়ার মোমেন্ট পর্যন্ত তার যে অতিক্রান্ত দূরত্ব, সেটাকে আমি কি বললাম, এইচ ধরলাম, ঠিক আছে, এইচ দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ এইচ দ্বারা উচ্চতা প্রকাশ করছে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যে পয়েন্ট থেকে আমি ছেড়ে দিচ্ছি সেটাকে তার যে উচ্চতাটা বা অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে আমরা এইচ দ্বারা ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের যে সমীকরণটা সেটা কি বলতো ভাইয়া, সেটা হচ্ছে এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এখানে কি কি পরিবর্তন হলো ভাইয়া, এখানে কিন্তু আমরা এস এর জায়গায় এইচ ব্যবহার করলাম, কারণ এটা হচ্ছে আমাদের মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা বিবেচনা করছি। আবার দেখো আমরা এর জায়গায়, অর্থাৎ সুষম ত্বরণ এর জায়গায় আমরা অভিকর্ষ ত্বরণ দ্বারা প্রকাশ করছি। কারণটা কি ভাইয়া বলতো, কারণ উলম্বভাবে যখন আমরা সিস্টেম কল্পনা করছি, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে আমাদের এ অর্থাৎ ত্বরণের জায়গায় আমরা এর জায়গায় জি ব্যবহার করছি, এবং আমরা এস এর জায়গায় অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এস এর জায়গায় আমরা হাইট অথবা এইচ ব্যবহার করছি, ঠিক আছে। এবার একটা জিনিস চিন্তা করে দেখো, যেহেতু মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে তার আতিবেগটা 0, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে h সমান সমান হাফ gt স্কয়ার। এর কারণটা কি ভাইয়া বলতো, এর কারণটা হচ্ছে ইউটা হচ্ছে আমাদের আদিবেগ আর টিটা হচ্ছে অতিক্রান্ত সময়, সেক্ষেত্রে ইউ এর সাথে টি গুণ করলে 0 হয়ে যাবে, সেক্ষেত্রে h সমান সমান হাফ gt স্কয়ার আমরা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তো খেয়াল করে দেখো ভাইয়ারা, সেটা হচ্ছে h সমান সমান হাফ gt স্কয়ার, যার কারণটা হচ্ছে আমাদের আদিবেগ মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে তার আদিবেগটা 0 থাকে, সেক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে h সমান সমান হাফ gt স্কয়ার, ঠিক আছে। সেক্ষেত্রে একটা মজার জিনিস চিন্তা করো, এই যে হাফটা দেখছো আর এই জিটা দেখছো, এটা কিন্তু দুইটাই কিন্তু কনস্ট্যান্ট মান, এই দুটাকে যদি আমি বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে সমান চিহ্ন জায়গায় আমরা h সমানুপাতিক t স্কয়ার বসাইতে পারি। খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে কি বললাম, আমি তোমাদেরকে বললাম হচ্ছে যখন হাফ আর জিটা যেহেতু সমানুপাতিক ধ্রুবক, সেটা আমরা কাজ করতে পারি হ্যাঁ। আচ্ছা, মাহিন, তুমি তোমার উদ্দেশ্যে একটা কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে তুমি একটা কমেন্ট করেছো আমাদের মাঝে চলে আসছে, তোমার উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে আমার আমার এক বন্ধু, আমার হচ্ছে বন্ধু, আমার ব্যাচমেট, সেক্ষেত্রে তুমি
একজন স্টুডেন্ট হ্যাঁ এই মজাটা করো না, দেখো যে কারা কারা আসলে কমেন্ট করছে আমাদের, হ্যাঁ আমাদের লাইভ ভিডিওতে কারা কারা কমেন্ট করছে, জিনিসটা তোমরা একটু সচেতন থাকবা, হ্যাঁ প্রোফাইলটা দেখবা যে আসলে তারা কারা, হ্যাঁ তোমার অবশ্যই অনেক সিনিয়র বড় ভাই, সে হচ্ছে আমার বন্ধু, হ্যাঁ তুমি সেই ক্ষেত্রে এই কমেন্টটা অবশ্যই এখনই ডিলিট করে দাও, রিমুভ করে দাও, হ্যাঁ তুমি যে কমেন্টটা করছো সেটা এখন ডিলিট করে দাও। আচ্ছা আচ্ছা খেয়াল করে দেখো h সমানুপাতিক t স্কয়ার, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে মুক্তভাবে কোনো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি কি বললাম সেটা হচ্ছে আমি একটু মিশিয়ে দিলাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, বোর্ডে কিন্তু এটাই হচ্ছে আমার প্রথম লাইভ ক্লাস, হ্যাঁ যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে হ্যাঁ উপস্থাপনায় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো অবশ্যই, ঠিক আছে। আচ্ছা মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি কি দেখলাম একটা জিনিস, যেটা হচ্ছে ভূপৃষ্ঠে যখন পতিত হচ্ছে তখন তার যে একটা সম্পর্ক সেটা হচ্ছে h সমান t স্কয়ার, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে যখন একটা বস্তুকে ফেলে দেওয়া হচ্ছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটা বস্তুকে যখন আমি ফেলে দিচ্ছি, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পয়েন্টে তার যে অতিক্রান্ত যে দূরত্বটা সেটা যদি h হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা কার সাথে সম্পর্কযুক্ত হবে ভাইয়া, সেটা হবে যে পয়েন্ট থেকে আমি বস্তুটাকে ফেলে দিলাম সেই পয়েন্ট থেকে যে পয়েন্টে আমি লাস্ট যে পয়েন্টটাতে আমি অতিবাহিত করছি সেই পয়েন্ট পর্যন্ত যে অতিক্রান্ত যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের সময়ের বর্গের সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ মুক্ত হয়ে পরন্ত কোনো বস্তুর ক্ষেত্রে আমি কোনো বস্তুকে যখন মুক্ত হয়ে ছেড়ে দিচ্ছি, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পর্যায়ে যে সে যে দূরত্বটা অতিক্রান্ত করছে বা অতিবাহিত করছে সেটা হচ্ছে তার অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক সম্পর্ক। এই কথাটা তোমরা মনে করে নাও। আমি কি বললাম ভাই, আমি তোমাদেরকে বললাম হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত যেটা হচ্ছে বা সেই নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরে যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রান্ত করছে, সেই নির্দিষ্ট যে দূরত্বটা অতিক্রান্ত করছে সেই নির্দিষ্ট দূরত্বটা হচ্ছে অতিবাহিত যে সময়টা যাচ্ছে অতিবাহিত সময়ের বর্গের সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ h সমানুপাতিক t স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এবং এট দ্য লাস্ট আমরা হচ্ছে যদি ধরি নেই এই বিন্দু থেকে কোনো একটা বস্তুকে তুমি ছেড়ে দিলা এবং ভূপৃষ্ঠে এসে পতিত হলো হচ্ছে আমাদের v বেগে, ইউটা হচ্ছে 0 যেহেতু মুক্তভাবে পতিত হচ্ছে, এবং ভূপৃষ্ঠে এসে তার বেগটা হচ্ছে সর্বোচ্চ বেগ হচ্ছে সেটা হচ্ছে v, সেটাতে আমরা সমীকরণটা জানি হচ্ছে v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2gh, ঠিক আছে। আচ্ছা v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2gh, এই ক্ষেত্রে আমাদের v টা হচ্ছে আমাদের শেষ বেগ, ইউটা আমাদের আদি বেগ, 2 দ্বারা সূত্রে 2, জিটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, h দ্বারা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। সেই ক্ষেত্রে আমি যদি ব্যাখ্যা করি সেটা হচ্ছে খেয়াল করে দেখো এই অবস্থান থেকে আমি ছেড়ে দিলাম এবং হচ্ছে ধরো এই অবস্থানে এসে ভূপৃষ্ঠে এসে পতিত হলো, সেক্ষেত্রে তার বেগটা হচ্ছে v শেষ বেগ, এবং অতিক্রান্ত যে দূরত্বটা সেটা হচ্ছে h, এবং ত্বরণটা হচ্ছে নিচের দিকে সেটা হচ্ছে g। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা পাচ্ছি, যেহেতু মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে তার আদি বেগটা শূন্য, সেক্ষেত্রে ভাইয়ারা সেটা হচ্ছে v স্কয়ার সমান সমান 2gh হবে আমাদের। আবার আমরা যদি রুট ওভার করে দিই সেক্ষেত্রে v সমান সমান রুট ওভার 2gh, অর্থাৎ রুট ওভার 2gh, v স্কয়ার সমান সমান 2gh, কারণ আদি বেগ শূন্য, সেক্ষেত্রে শুধুমাত্র যখন আমরা রুট করে ফেললাম সেটা হচ্ছে v সমান সমান রুট ওভার 2gh। সেক্ষেত্রে একটা জিনিস চিন্তা করে দেখো যে রুট ওভার 2g টা কিন্তু আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক মান, সেক্ষেত্রে আমরা যদি সমান চিহ্ন সরাই দিই তাহলে আমাদের যে সম্পর্কটা থাকবে সেটা হচ্ছে রুট ওভার h এর সাথে সম্পর্ক থাকবে, অর্থাৎ আমাদের যে শেষ বেগটা থাকবে একটা নির্দিষ্ট পয়েন্টে যে সেটা যদি শেষ বেগ হয়, ধরো এটা ধরো তুমি ছেড়ে দিলা এবং এই পয়েন্টে আসলে যে বেগটা পাচ্ছি সেটা কিন্তু শেষ বেগ, কিন্তু এই শেষ বেগটা না বলে যদি আমি বলি যে কোনো পয়েন্টে যদি আমি বেগ নির্ণয় করতে চাই, ধরো এই পয়েন্টে তার বেগটাও যদি v হয়, সেক্ষেত্রে এই v পয়েন্টে তার বেগটা কিসের উপর নির্ভর করবে ভাইয়া, সেটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক হারে সেটা পরিবর্তিত হবে। অর্থাৎ তিনটা কনসেপ্ট আমরা বুঝতে পারলাম। প্রথম কনসেপ্টটা হচ্ছে মুক্ত হয়ে পরন্ত কোনো বস্তুর ক্ষেত্রে আমি যখন কোনো বস্তুকে ছেড়ে দিলাম সেটা একটা নির্দিষ্ট মোমেন্ট পর বা নির্দিষ্ট সময় পরে যে বেগটা অর্জন হবে সেই বেগটা হবে তার অতিক্রান্ত সময়ের সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ v সমানুপাতিক t। আবার বলতে পারো যে কোনো একটা বস্তুকে তুমি যখন ফেলে দিলা সেক্ষেত্রে সেই বস্তুটি হচ্ছে যে দূরত্বটা অতিক্রম করবে একটা নির্দিষ্ট সময়ে, সেই দূরত্বটা হচ্ছে সেই অতিবাহিত সময় বা অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ h সমানুপাতিক t স্কয়ার। আবার এট দ্য লাস্ট আমি বলতে পারি সেটা হচ্ছে যে মুক্ত হয়ে পরন্ত কোনো বস্তুর ক্ষেত্রে সেটি যে একটা পর্যায়ে যে সেটি যে
যে কোনো পয়েন্টে সেটি যে বেগটা অর্জন করছে সেই বেগটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ আমরা হচ্ছে তিনটা সম্পর্ক পেলাম, সেই তিনটা সম্পর্ক হচ্ছে নাম্বার ওয়ান সম্পর্ক হচ্ছে v সমানুপাতিক t, দুই নম্বর সম্পর্কটা হচ্ছে আমাদের h সমানুপাতিক t স্কয়ার, এবং তিন নম্বর সম্পর্কটা হচ্ছে আমাদের v সমানুপাতিক √h। ঠিক আছে, অর্থাৎ খেয়াল করে দেখো আমাদের একটা নির্দিষ্ট পয়েন্টে আমাদের যে বেগটা আছে সেই বেগটা কিন্তু দুইটা শর্তের সাথে নির্ভরযোগ্য শর্ত রয়েছে। সেটা হচ্ছে সময়ের সমানুপাতিক সম্পর্ক এবং একটি হয়েছে অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, সো আশা করছি এই কনসেপশন গুলো তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে সক্ষম হচ্ছ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা আমাদের লাইভ ক্লাসের শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, আমরা শেষের দিকে চলে আসছি। সেক্ষেত্রে আমরা লাস্টে যে একটা টপিক সেটা হচ্ছে খেয়াল করবে, আমরা হচ্ছে গতির চারটা সমীকরণ বুঝলাম, অ্যাপ্লিকেশন গুলো বুঝলাম, পরন্ত বস্তুর ক্ষেত্রে তিন প্রকার সূত্র পেলাম, এবং সেই সূত্রগুলো থেকে কিন্তু আমরা তিনটা সত্য আমরা স্থাপন করতে পারলাম। সত্যগুলো কি আমি আরেকবার বলছি তোমাদেরকে, সেটা হচ্ছে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর ক্ষেত্রে সেই বস্তুটি একটা নির্দিষ্ট সময় পরে যে বেগটা অর্জন করে সেই বেগটা হচ্ছে তার অতিক্রান্ত সময়ের সমানুপাতিক সম্পর্ক, এবং সেই বেগটা আবার হচ্ছে অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, আবার হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরে তার যে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এইচটা, সেটা হচ্ছে তার অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা এই সম্পর্কগুলো তুলে ফেলছি। ঠিক আছে, এগুলো তোমাদের খাতায় তুলে ফেলবা। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি যখন ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ছুঁড়ে মারবা, কেসটা কিন্তু আলাদা। প্রথম কেসে আমরা মুক্তভাবে পরন্ত বস্তুর কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম, সেটা হচ্ছে যখন উপর থেকে কোনো বস্তুকে আমরা পৃথিবীতে ফেলে দেবো। কিন্তু এখন যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে কোনো বস্তুকে ছুঁড়ে মারি, সেক্ষেত্রে আমাদের গতির সমীকরণগুলো কিরকম হবে সেটা আমরা ব্যাখ্যা করবো। সেক্ষেত্রে ধরো আমরা একটা বল নিলাম, এই বলটাকে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আমরা ঠিক উপরে নিক্ষেপ করলাম, সেক্ষেত্রে আমাদের যে গতির সমীকরণগুলো হবে সেগুলো পুরোপুরি রিভার্স হয়ে যাবে। প্রথম সমীকরণটা কি, v সমান u প্লাস gt। এই সমীকরণটা পরিবর্তিত হয়ে যাবে, কি হবে জানো, সেটা হচ্ছে u মাইনাস gt হয়ে যাবে। দেখো আজকে কিন্তু অ্যাপ্লিকেশন গুলো বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, গ্রাফিক্যালি অ্যাপ্লিকেশন গুলো বুঝে নাও, যার ফলে তোমরা যখন পরবর্তীতে গাণিতিক সমস্যাবলীর সমাধানগুলো করবে তখন কিন্তু অবশ্যই তোমরা গাণিতিক সমস্যাবলী যখন সমাধান করা শুরু করবে তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন গুলো তোমাদের ভাইয়া যে জিনিসগুলো আজকে দেখাচ্ছে সেগুলো খুবই কাজে লাগবে বলে আমি আশা করছি। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো এখানে ভাইয়া প্লাসের জায়গায় কেন মাইনাস হলো, এটার একটা ব্যাখ্যা আছে। কারণটা দেখো, অভিকর্ষ ত্বরণটা কিন্তু জি নিচের দিকে কাজ করছে, অর্থাৎ আমাদের পৃথিবীর নিচের দিকে আমাদের একটা বলে আমাদেরকে আকর্ষণ করছে, অর্থাৎ এবং সেই বলের কারণে কিন্তু আমরা যে ত্বরণটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের অভিকর্ষ ত্বরণ, যেটা হচ্ছে আমাদের জি। ঠিক আছে, এখন দেখো খেয়াল করে এই বলটাকে যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে আমি ছুঁড়ে মারতেছি তখন কিন্তু অভিকর্ষ ত্বরণের বিপক্ষে যে আমি কাজটা করছি, সেই ক্ষেত্রে ওই জন্যই কিন্তু আমরা এখানে মাইনাস চিহ্ন বসেছি। ঠিক আছে, আশা করছি এই জিনিসটা আর ব্যাখ্যা করা লাগবে না, জিনিসটা অলরেডি তোমরা বুঝে গেছো। আচ্ছা, দুই নম্বর সমীকরণে কি ছিল ভাইয়া, h সমান ut প্লাস হাফ gt স্কয়ার। ঠিক আছে, সেক্ষেত্রে যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে h সমান ut মাইনাস হাফ gt স্কয়ার, অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, কারণ আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ g এর বিপরীতে যে আমরা সিস্টেমটাতে কাজ করাচ্ছি সেই কারণে হচ্ছে প্লাসের জায়গায় মাইনাস চলে আসছে। এট দ্য লাস্ট v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh, এই সমীকরণের জায়গায় ভাই কি আসবে, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, u স্কয়ার মাইনাস 2gh হয়ে যাবে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের বিপক্ষে যে তুমি যখন কাজ করবা তখন তোমার গতির যে সমীকরণগুলো রয়েছে সেই সমীকরণে যে প্লাস চিহ্নটা রয়েছে সেটা প্লাস চিহ্ন থেকে তোমাদেরকে মাইনাস চিহ্নতে নিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে যে কোনো গাণিতিক সমস্যা বলে যদি সৃজনশীল প্রশ্নে আসে তোমাদের যে ভূপৃষ্ঠ থেকে যদি কোনো বস্তুকে ছুঁড়ে মারা হয় সেক্ষেত্রে মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে গতির সমীকরণগুলো রিভার্স হয়ে যাবে, অর্থাৎ প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। এখানে কনসেপশনের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ভাইয়া আমি এগুলো লিখে ফেললাম। হ্যাঁ, যখন ধরো এটা ভূপৃষ্ঠ, আমি যখন একটা বস্তুকে এই বলটাকে যখন আমি হচ্ছে মুক্ত হয়ে ফেলে দিচ্ছিলাম তখন তার ইনিশিয়াল বা আদি বেগটা কিন্তু শূন্য ছিল, এবং যখন ভূপৃষ্ঠে পতিত হলো তখন তার যে বেগটা সেটা কিন্তু সর্বোচ্চ ছিল। আরেকবার বলছি কথাটা,
যখন একটা মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তুমি যখন একটা বস্তুকে ফেলে দিলা পৃথিবী পৃষ্ঠে, সেক্ষেত্রে তার যে ইনিশিয়াল বা আদি বেগটা সেটা কিন্তু শূন্য ছিল এবং ভূপৃষ্ঠে পতিত হওয়ার মুভমেন্টে তার বেগটা কিন্তু সর্বাধিক হয়ে গেল, তাই না? আচ্ছা, সর্বাধিক যেহেতু হয়ে গেল, কিন্তু রিভার্স প্রসেসে যখন আমি সিস্টেমটাকে চেঞ্জ করে দিলাম, যখন আমি পৃথিবী পৃষ্ঠে থেকে আমি উপরের দিকে একটা বলটাকে ছুঁড়ে মারলাম অভিকর্ষণ ত্বরণের বিপক্ষে যে যখন আমরা কাজটা করছি, সেক্ষেত্রে আমাদের এই যে ইনিশিয়াল যে বেগটা সেটা কিন্তু আর শূন্য হবে না, সেটা একটা নির্দিষ্ট মান থাকবে, সেটা ধরে দিলাম x মিটার পার সেকেন্ড। অর্থাৎ সেটা কিন্তু আর জিরো হবে না, ইনিশিয়াল বা আদি বেগটা কিন্তু একটা নির্দিষ্ট বেগ থাকবে যখন আমি ছুঁড়ে মারলাম। কারণ তুমি যখন একটা বস্তুকে ছুঁড়ে মারবা তার মানে তার অবশ্যই তুমি একটা বল প্রয়োগ করছো, এবং বল প্রয়োগ করা মানে কি, তার অবশ্যই তাকে একটা বেগ দিচ্ছ। বল প্রয়োগ করার মাধ্যমে তুমি তাকে একটা ইনিশিয়াল, তাকে একটা এনার্জি দিচ্ছ, যে এনার্জিটা তাকে সেটা তার আদি বেগ, এবং সেই আদি বেগটাই হচ্ছে আমি যে কোনো একটা মান হতে পারে, ঠিক আছে? তার মানে আদি বেগটা শূন্য হবে না। কিন্তু যখন সর্বোচ্চ উচ্চতায় যে পতিত হবে, অর্থাৎ ধরো ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় গেল, সেটা তার সর্বাধিক উচ্চতা h, এবং সেই সর্বাধিক উচ্চতা h এ যাওয়ার ফলে তার যে বেগটা থাকবে সেই বেগটা কিন্তু আমাদের শেষ বেগ, এবং সেই শেষ বেগটা কিন্তু জিরো। তার মানে দেখো, মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তুমি যখন কোনো বস্তুকে ছেড়ে দাও, তখন তার যে বেগটা থাকে সেটা হচ্ছে শূন্য থাকে, এবং ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় তার বেগটা সর্বাধিক হয়ে যায়। কিন্তু তুমি যখন ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে উপরে ছুঁড়ে মারলা, তখন ইনিশিয়াল বা আদি বেগ থাকতেছে, সেটা যে বেগে তুমি বল প্রয়োগ করছো সেটা তোমার থাকতেছে, সেটা নির্দিষ্ট অ্যামাউন্ট হতে পারে, যে কোনো মান হতে পারে। কিন্তু সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ এই উচ্চতায় যাওয়ার ফলে তুমি যে একটা বেগ অর্জন করছো, সেই বেগটা কিন্তু অবশ্যই সেই বস্তুর ক্ষেত্রে শেষ বেগ হবে, এবং শেষ বেগটা অবশ্যই শূন্য হয়ে যাবে, ঠিক আছে? এবং এই বেগটা শূন্য হয়ে যাবে, তখনই তার উচ্চতাটা একটা সর্বাধিক উচ্চতায় পৌঁছাবে, এবং সেই উচ্চতা থেকে আবারও সেই ভূপৃষ্ঠে ফিরে আসবে। সেক্ষেত্রে তুমি যখন কোনো বস্তুকে ছুঁড়ে মারছো, সর্বাধিক উচ্চতায় তার বেগটা অর্থাৎ শেষ বেগটা শূন্য, আদি বেগটা কিন্তু শূন্য নয়। কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগটা শূন্য, এবং ভূপৃষ্ঠে পতিত হওয়ার ফলে যে বেগটা অর্জন করছি আমরা, সেটা কিন্তু আমাদের শেষ বেগ, এবং সেটা কিন্তু আমাদের সর্বোচ্চ বেগ, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই চ্যাপ্টারটা কিন্তু অ্যাপ্লিকেশন গুলো কিন্তু অলরেডি কিন্তু তোমাদের প্রায় শেষের দিকে। আমি জাস্ট তোমাকে দুই তিনটা গ্রাফ দেখাবো, এবং গ্রাফ দেখানোর মাধ্যমে আমি এই চ্যাপ্টারটা, আজকে কিন্তু গতি চ্যাপ্টারের যতগুলো কনসেপশন ছিল টোটাল ওভারঅল কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যারা এসএসসি পরীক্ষা তাদের জন্য কিন্তু এই সব আলোচনা করেছি, এর বাইরে কিন্তু ওরকম গতি চ্যাপ্টার থেকে কোনো রকম আলোচনা নাই, শুধুমাত্র গ্রাফ বাকি আছে। আমি এখন তোমাদেরকে গ্রাফটা দেখানোর মাধ্যমে আমি আমার লাইভ ক্লাসটা কিছুক্ষণের মধ্যে কিন্তু শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। অনেকে কমেন্ট করছে যে একটু স্লো বললে ভালো হয়। মুর্শিদুল সোহান কমেন্ট করছে স্লো বললে ভালো হয়। ধন্যবাদ মুর্শিদুল সোহান। ও আচ্ছা, পলক মাহমুদ একটা কমেন্ট করছে, আমার স্টুডেন্ট, সেটা বলছে হচ্ছে বায়ু শূন্য স্থানের ক্ষেত্রে পড়ন্ত বস্তুর কনসেপ্ট একটু বললেন ভাইয়া। বায়ু শূন্য স্থানের ক্ষেত্রে পড়ন্ত বস্তু কি? বিষয়টা হচ্ছে কি যে বায়ু শূন্য বা বায়ু শূন্য অবস্থাকে আমরা ভ্যাকুয়াম বলে থাকি, এবং ভ্যাকুয়ামের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, এটা যদি ভূপৃষ্ঠ হয়, হ্যাঁ, আমাদের বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিওর একটা সূত্র রয়েছে। তো একটা নির্দিষ্ট হাইট থেকে যদি বিভিন্ন ভরের বস্তুকে আমরা যদি ফেলি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই বস্তুটি হচ্ছে একই সময় ভূমিতে পতিত হবে, ঠিক আছে? আমি কি বললাম, বিখ্যাত বিজ্ঞানী যে গ্যালিলিও রয়েছেন, তিনি বলেন হচ্ছে যে ভূপৃষ্ঠে নির্দিষ্ট উচ্চতা থেকে তুমি বিভিন্ন ভরের বস্তুকে তুমি যখন ফেলবা ভূপৃষ্ঠের দিকে, সেক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা থেকে, সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে কিন্তু প্রত্যেকটা বস্তু কিন্তু ভূপৃষ্ঠে পতিত হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমি কি বললাম, টাইমটা কিন্তু একই হবে, অর্থাৎ একটা ভারী বস্তু একই সময় ভূপৃষ্ঠে পতিত হবে। কিন্তু যেহেতু আমাদের বাতাস থাকার কারণে যে হালকা বস্তু থাকে, সেই হালকা বস্তুর উপরে বাতাস হচ্ছে ঊর্ধ্বমুখী একটি বল প্রয়োগ করে, এর কারণে কিন্তু হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুটা আগে পতিত হয়ে যায়। কিন্তু যখন বায়ু শূন্য বা ভ্যাকুয়াম থাকবে, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো উচ্চতা থেকে তুমি যদি বিভিন্ন ভরের বস্তুকে ফেলো, এবং সেটা যদি ভূপৃষ্ঠে যখন পতিত হবে, তখন হচ্ছে একই সময়ে সেটা ভূপৃষ্ঠে পতিত হবে, সেগুলো ভরের সাথে কোনো সাথে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা,
অনেকেই কমেন্ট করেছে যে একটু আস্তে বললে বা স্লো বললে ভালো হয়। ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি একটু স্লো বলার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, যে আমি যদি গ্রাফের কথা চিন্তা করি এখন, হাফিজ সোয়াল আহমেদ আঙ্কেল কমেন্ট করছে, ধন্যবাদ আকাশ। আপনাকেও ধন্যবাদ আমার এই লাইভ সেশনটা দেখার জন্য। এবং আপনার এলাকার যদি এসএসসি ক্যান্ডিডেট বা নবম দশম শ্রেণীতে যারা আছে তাদের উদ্দেশ্যে অবশ্যই ভিডিও। আচ্ছা, আমরা যদি এক্স অক্ষ বরাবর যদি আমরা সময় চিন্তা করি, এক্স অক্ষ বরাবর যদি সময় চিন্তা করি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা সরণ বা দূরত্ব চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা যে গ্রাফগুলো পাবো সেই গ্রাফটা হচ্ছে আমাদের অবশ্যই বেগের গ্রাফ হবে, ঠিক আছে। আমরা বেগের সংজ্ঞা থেকে জানি যে সময়ের সাথে সাথে আমাদের যে অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত সরণ যে হারটা সেটাই কিন্তু আমাদের বেগ নির্দেশ করে। সেক্ষেত্রে সময় এবং সরণ আমাদের যে গ্রাফটা নির্দেশ করে সেটা অবশ্যই বেগ নির্দেশ করে। সেক্ষেত্রে আমাদের সময়ের সাথে সাথে আমাদের অতিক্রান্ত দূরত্ব বা সরণ বৃদ্ধির হারটা যদি সমান অ্যামাউন্টের হয়, সেক্ষেত্রে আমরা যে গ্রাফটা পাবো সেটা কিন্তু আমরা সমবেগের গ্রাফ পাবো। এবং সেক্ষেত্রে যে গ্রাফটা পাবো সেটা কিন্তু স্ট্রেট লাইন পাবো আমরা। আমি তোমাদেরকে জিনিসটা আরেকবার বলছি। আমি বলছি যেহেতু সময়ের সাথে সাথে আমাদের অতিক্রান্ত দূরত্ব বা সরণ বৃদ্ধির হারটা যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা যে বেগটা পাবো সেটা কিন্তু সমবেগ বা সমবেগ পাবো, ঠিক আছে। সেক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে আমরা যে গ্রাফটা পাবো সেটা স্ট্রেট লাইন বা সরলরৈখিক হবে, ঠিক আছে। আবার সময়ের সাথে সাথে যদি অতিক্রান্ত সরণ বা অতিক্রান্ত দূরত্ব যদি সমান হারে বৃদ্ধি না হয়, সেক্ষেত্রে আমরা যে বেগের গ্রাফ কিন্তু লাইন না, বরং সেটা একটু বক্র হবে, ঠিক আছে। আশা করছি এই কথাটা বুঝতে পারলা যে সময় এবং সরণটা হচ্ছে আমাদের বেগ নির্দেশ করে। এবং সময়ের সাথে সাথে যদি সরণ বা অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধির হারটা যদি সমান হয় সেক্ষেত্রে আমরা যে বেগটা পাবো। এবং গ্রাফিক্যালি দেখো আমরা একটা স্ট্রেট লাইন পেয়েছি এবং স্ট্রেট লাইনটা আমাদের সমবেগ নির্দেশ করছে। আর আমাদের যে বক্ররেখা যেটা নির্দেশ করছে সেটা কিন্তু আমাদের অসমবেগ নির্দেশ করছে। এবং অসমবেগের সংজ্ঞাটা কি ভাইয়া? অসমবেগের সংজ্ঞাটাই হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের অতিক্রান্ত দূরত্বর যে বৃদ্ধিটা হচ্ছে সেটা যদি সমান হারে বৃদ্ধি না হয়, তাহলে যে বেগটা পাবো সেটা কিন্তু বৃদ্ধিও হতে পারে, হ্রাসও হতে পারে। কিন্তু কথাটা না, এক সেকেন্ড, এটা যেহেতু সময় এবং সরণ সব ক্ষেত্রে বৃদ্ধি হবে আমাদের, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পেতে থাকবে, অতিক্রান্ত দূরত্ব কোনো হ্রাস হয় না, সেক্ষেত্রে বৃদ্ধি পেতে থাকবে। সেক্ষেত্রে সে বৃদ্ধির পরিমাণটা যদি সমান অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে সমবেগ পাবো, অর্থাৎ গ্রাফিক্যালি আমরা স্ট্রেট লাইন পাবো। আর যদি আমরা সময়ের সাথে সাথে যদি আমাদের অতিক্রান্ত দূরত্বটা যদি সমান হারে বৃদ্ধি না পাই, সেক্ষেত্রে আমরা যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে আমাদের বক্ররেখা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা যদি এখন সময় এবং আমাদের বেগের যদি আমরা গ্রাফ অঙ্কন করি, সময় এবং বেগের যে গ্রাফটা আমরা অঙ্কন করছি সেক্ষেত্রে আমরা যে গ্রাফটা পাবো সেটা কিন্তু আমরা ত্বরণের গ্রাফ পাবো। এক্ষেত্রে ত্বরণের সংজ্ঞাটা তোমাদেরকে আমি আরেকবার বলবো। আমি কিন্তু এ নিয়ে দুইবার তোমাদেরকে প্রথমের দিকে কিন্তু ত্বরণের সংজ্ঞা কিন্তু অলরেডি বলে ফেলছি, তারপরে আমি আরেকবার তোমাদেরকে ত্বরণের সংজ্ঞাটা বলবো। সেটা হচ্ছে সময়ের সাথে সাথে অসমবেগের বৃদ্ধির হারটাকে ত্বরণ বলে। আমি কি বললাম? আমি বললাম হচ্ছে সময়ের সাথে সাথে অসমবেগের বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখানে কথা হচ্ছে ত্বরণ কিন্তু দুই প্রকার আছে। ত্বরণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক ত্বরণ আর একটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণ তো ত্বরণই থাকলো প্লাস, এবং ঋণাত্মক ত্বরণ সেটাকে আমরা মন্দন বলে থাকি। এবং মন্দনের যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের অসমবেগের হ্রাসের যে হারটা সেটা কিন্তু আমাদের মন্দন। অর্থাৎ সময়ের সাথে সাথে অসমবেগের যে হ্রাসকৃত যে মানটা, যে হারটা, সেটাই কিন্তু আমাদের মন্দন হিসেবে কাজ করছে, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি আমাদের সময় এবং বেগের যে আমি কি বললাম, সময় এবং বেগ দ্বারা হচ্ছে আমরা ত্বরণের আমরা গ্রাফ পাবো, ঠিক আছে। আমরা সময় এবং বেগ দ্বারা হচ্ছে আমরা কিসের গ্রাফ পাবো ভাইয়া? আমরা হচ্ছে ত্বরণের গ্রাফ পাবো। আমরা যদি এখন ত্বরণেরই গ্রাফ পাই, সেক্ষেত্রে আমাদের যদি সময়ের সাথে সাথে অসমবেগের বৃদ্ধির হারটা যদি সমান, প্রতি সেকেন্ডে যদি আমাদের বেগ বৃদ্ধির হারটা যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা যে ত্বরণটা পাবো ভাইয়া সেটা হচ্ছে সমত্বরণ। সেক্ষেত্রে যে গ্রাফটা হবে সেটা হচ্ছে স্ট্রেট লাইন। আমি কি বললাম? আমি বললাম সময়ের সাথে সাথে যদি আমাদের বেগ বৃদ্ধির হারটা সমান হয়, সেক্ষেত্রে আমরা যে ত্বরণটা পাবো সেটা সুষম ত্বরণ বা সমত্বরণ। এবং গ্রাফিক্যালি যখন আমরা যেটা দেখছি সেটা কিন্তু স্ট্রেট লাইন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস এই জায়গায় বলতে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে যে সরণ যে বৃদ্ধির যে হারটা রয়েছে সেটা কিন্তু আমাদের কি বললাম, সেটা হচ্ছে আমাদের বেগ বললাম, তাই না? এবং এই গ্রাফ দ্বারা আমরা কি বুঝতে পারছি? এই গ্রাফ দ্বারা আমরা বুঝতে পারছি হচ্ছে না, ঠিকই আছে, এই গ্রাফ দ্বারা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের সমবেগ নির্দেশ করছে। এবং বক্ররেখা দ্বারা আমরা কি বুঝতে পারছি? বক্ররেখা আমরা দ্বারা বুঝতে পারছি আমরা হচ্ছে এটা হচ্ছে অসমবেগ নির্দেশ করছে। হ্যাঁ,
আচ্ছা, এই গ্রাফ থেকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে প্রথমত এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন দ্বারা যে গ্রাফটা পেলাম সেটা হচ্ছে আমাদের সমতলন। ঠিক আছে, স্ট্রেট লাইন দ্বারা আমরা পেলাম হচ্ছে সমতলন, স্ট্রেট লাইন দ্বারা আমরা পেলাম হচ্ছে সমতলন। আর সময়ের সাথে সাথে যদি বেগ বৃদ্ধির হারটা যদি সমান না হয়, সেক্ষেত্রে আমরা যে ত্বরণটা পাবো সেটা হচ্ছে অসমতলন। ঠিক আছে, সেক্ষেত্রে অসমতলন পাবো, সেটা হচ্ছে আমাদের ঠিক অসম বেগের মতো, সেটা বক্ররেখা হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাই, এবার বলো তো, সময়ের সাথে সাথে যদি বেগ হ্রাস পেতে থাকে এবং সেই বেগ হ্রাসের মানটা যদি সমান, প্রতি সেকেন্ডে যদি বেগ হ্রাসের মানটা যদি সমান আকারে হ্রাস পেয়ে থাকে, তাহলে যে আমরা মন্দনটা পাবো সেটা হচ্ছে আমাদের সমমন্দন। এবং সমমন্দনের গ্রাফটা হচ্ছে, এটা যদি সময় হয় এবং এটা যদি বেগ হয়, সেক্ষেত্রে আমরা যে গ্রাফটা পাচ্ছি, অর্থাৎ সময়ের সাথে সাথে আমাদের বেগ হ্রাসের যে মানটা যদি সমান হারে হ্রাস পেয়ে থাকে, তাহলে আমরা যে মন্দনটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের, বলতো, সেটা হচ্ছে সমমন্দন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমমন্দন। আবার সময়ের সাথে সাথে বেগ হ্রাসের মানটা যদি সমান না হয়, তাহলে আমরা যে মন্দনটা পাবো সেটা হচ্ছে অসমমন্দন, সেক্ষেত্রে বক্ররেখা হবে। অর্থাৎ খেয়াল করে দেখো, ত্বরণের ক্ষেত্রে যেহেতু উপরের দিকে উঠতেছিল গ্রাফটা, সেটা সুষম ত্বরণ হোক আর অসম ত্বরণ হোক, সেক্ষেত্রে গ্রাফটা উপরের দিকে উঠতেছিল। কিন্তু যেহেতু ত্বরণটা ধনাত্মক ত্বরণ এবং ঋণাত্মক ত্বরণ অর্থাৎ মন্দনের ক্ষেত্রে কিন্তু গ্রাফটা নিচের দিকে যাচ্ছে, সেটা সমমন্দন হোক বা সুষম মন্দন হোক বা অসম মন্দন হোক না কেন। ঠিক আছে, তো আশা করছি এই গ্রাফিক্যাল বিষয়গুলো তোমরা বুঝতে সক্ষম হচ্ছ। আচ্ছা, এট লাস্ট তোমাদেরকে একটা প্রশ্ন করবো, এবং প্রশ্ন করে তোমাদেরকে বলবো হচ্ছে এরকম যে, এটা যদি সময় এবং এটা যদি সময় এবং এটা যদি বেগ হয়, সেক্ষেত্রে সময় এবং বেগের যে গ্রাফটা আছে সে দ্বারা তো আমরা ত্বরণ বুঝে থাকি। সেক্ষেত্রে এই গ্রাফটা যদি এরকম হয়, অর্থাৎ আমাদের এক্স অক্ষ সমান্তরাল বা সময় সমান্তরাল যদি আমরা লাইন পাই, সেক্ষেত্রে এই গ্রাফটা আসলে আমাদের কি নির্দেশ করছে? তোমাদেরকে দেখি, তোমরা যদি অ্যানসার দেওয়ার চেষ্টা করো, দেখি তোমরা যারা লাইভ ক্লাসটা করছো। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি কি বললাম, সময় এবং বেগের গ্রাফ হচ্ছে সবসময় ত্বরণ নির্দেশ করছে আমাদের, তাই না? এখন আমাদের যদি সময় এবং বেগের যে গ্রাফটা পাচ্ছি, সেটা যদি আমাদের সময়ের যে গ্রাফটা লাইনটা আছে, অর্থাৎ এক্স অক্ষের সাথে যদি সমান্তরাল সম্পর্ক হয়, সমান্তরাল ভাবে থাকে, সেক্ষেত্রে আমরা আসলে এই গ্রাফটা আমাদেরকে কি নির্দেশ করছে বলতো ভাইয়া? এই গ্রাফটা আমাদের নির্দেশ করছে হচ্ছে, এই গ্রাফটা আমাদেরকে অবশ্যই সমবেগ নির্দেশ করছে। কেন সমবেগ নির্দেশ করছে? এর কারণটা হচ্ছে, সময়ের সাথে সাথে আমাদের বেগ হ্রাসও হচ্ছে না, বৃদ্ধি হচ্ছে না, অর্থাৎ ত্বরণও হচ্ছে না, মন্দনও হচ্ছে না, অর্থাৎ প্রতি সেকেন্ডে আমাদের বেগ, আমাদের যে বেগটা আছে সেটা কিন্তু সমান হারে থাকতেছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে সমবেগ পাচ্ছি, এবং এই গ্রাফটা আমাদের সমবেগ নির্দেশ করছে। ঠিক আছে, তো আশা করছি তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী বা তোমরা যারা নবম শ্রেণীতে কেবল উঠলা বা ক্লাস 10 এ তোমরা উঠবা, তারা যদি আমার ভিডিওগুলো লাইভ সেশনটা যদি সম্পূর্ণ দেখে থাকো, তো আশা করছি তোমরা কিছুটা হলেও আমার লাইভ সেশন দ্বারা উপকৃত হবে। কারণ আজকে আমরা আমাদের 9, 10 এর যে বইটা রয়েছে এবং 9, 10 এর ফিজিক্স বই থেকে আমরা গতি চ্যাপ্টারটা পুরোপুরি যে সব কনসেপশন একটা স্টুডেন্টের জানা দরকার, সেই কনসেপশন গুলো বা বেসিক গুলো আমি ক্লিয়ার করে দিয়েছি। এখন তোমাদের কাজ হবে ভাইয়া, সেটা হচ্ছে এই কনসেপশন গুলো তোমরা যদি খাতায় তুলে ফেলো, সেগুলো ভালো করে তোমরা পরবর্তীতে রিভাইজ দিবা, এবং রিভাইজের পাশাপাশি তোমরা যে কোনো একটা গাইড বই থেকে তোমরা হচ্ছে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাবলী সমাধান করার চেষ্টা করবে। আর যদি কোনো রকম গাণিতিক সমস্যাবলী সমাধান করতে তোমাদের বেগ পেতে হয় বা অসুবিধার সৃষ্টি হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবা, আমি তোমাদেরকে কোনো না কোনো ভাবে সাহায্য করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং করোনাকালীন সময়ের মধ্যে অবশ্যই পরিবার পরিজন নিয়ে, এবং আমাদের সরকার যে স্বাস্থ্যবিধিটা দিয়েছে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে স্বাস্থ্যবিধিটা আমাদেরকে বলা হয়েছে বা প্রদান করা হয়েছে, সেই স্বাস্থ্যবিধিটা সম্পূর্ণভাবে মেনে চলার আমরা সকলে যেন চেষ্টা করি, এবং সবাই করোনার মধ্যে পড়াশোনাটা চালিয়ে যাও। কারণ করোনার মধ্যে হয়তোবা পড়াশোনা যার অবস্থান থেকে অনেকেই কিন্তু প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, তো তুমি যদি মনে করো যে তুমি প্রিপারেশন না নিয়েও হচ্ছে তুমি পার পেয়ে যাবে, তা কিন্তু কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে, এবং প্রিপারেশন নেওয়ার জন্য তোমার যে অনলাইনে অনেকেই কিন্তু লাইভ ক্লাস দিচ্ছে বা অনলাইনে অনেকেরই ভিডিও আছে, শুধু আমি না, আমি বাদে কিন্তু অনেক ভাইয়ারা বা আপুরা কিন্তু অনেক অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করছে, বা তোমাদের স্কুলে অনলাইনে ক্লাস হচ্ছে, বা তোমরা অনেকে এখন বাসায় টিউশনে আবার পড়তে পারছো। তারা অবশ্যই ওইগুলোকে কাজে লাগাও, কারণ করোনার জন্য তোমার যে এসএসসি পরীক্ষা বাতিল হয়ে যাবে, এটা কিন্তু নাও হতে পারে। আমি তোমাদেরকে বারবার সতর্ক করে বলছি। সেক্ষেত্রে তোমরা অবশ্যই পড়াশোনার মধ্যে চলে আসো। ঠিক আছে, তো আজকে লাইভ সেশন এ পর্যন্ত থাকলো, এবং এটি ছিল আমার প্রথম লাইভ ক্লাস। সেই জন্য আমি অনেকটাই এক্সাইটেড ছিলাম, এবং হচ্ছে অনেকেই কমেন্ট করছে যে আমার গলার ভয়েসটা অনেক রেস ছিল, অর্থাৎ অনেক দ্রুত বলছিলাম। নেক্সট দিনগুলোতে অবশ্যই আপনাদের সুপরামর্শগুলো আমি কাজে লাগানোর চেষ্টা করবো, এবং চেষ্টা করবো বলে আমি আশা করছি। সে পর্যন্ত সবাই ভালো থেকো। তোমরা যারা স্টুডেন্ট আছো বা আপনারা যারা গার্জিয়ান আমার ভিডিওটা দেখছেন, বা আমার ফেসবুক ফ্রেন্ড তোমরা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন,
সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি এসএসসি পরীক্ষাদের জন্য যে কার্যক্রমটা আমি শুরু করছি সেটা যেন আমি রানিং রাখতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।